সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। শেরপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন বাংলার সামাজিক ও রাজনৈতিক অবস্থা। এই ক্লাসটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন বাংলার সামাজিক অবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবে, সাম্প্রদায়িকতা ধারণা ব্যাখ্যা করতে পারবে, ভাগ করো এবং শাসন করো নীতি ব্যাখ্যা করতে পারবে, সিপাহী বিদ্রোহ সম্পর্কে আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার শুরুতেই আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন বাংলার সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন বাংলার সামাজিক অবস্থায় যে পরিবর্তনগুলো সূচিত হয়েছিল তার প্রথমটি হচ্ছে নতুন জমিদার শ্রেণীর আবির্ভাব। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বাংলায় নতুন নতুন জমিদারের আবির্ভাব ঘটে। মুঘল আমলে জমিদার বলতে মূলত মুসলমান জমিদারদেরকেই বোঝানো হতো, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলের কারণে মুসলমান জমিদারদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে এবং একই সাথে হিন্দু জমিদারদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তৃতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে মধ্যস্বত্বভোগী শ্রেণীর আবির্ভাব। মধ্যস্বত্ব বলতে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝানো হয়ে থাকে যারা প্রান্তিক পর্যায়ে কোনো উৎপাদক বা কৃষকের কাছ থেকে দ্রব্য পণ্য এগুলো সংগ্রহ করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দেয়া থাকে। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলায় মধ্যস্বত্বভোগী বলতে মূলত জমিদার শ্রেণীদেরকে বোঝানো হয়ে থাকে, কারণ তারাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে কৃষকদের কাছ থেকে বা চাষিদের কাছ থেকে জমি বা ভূমির কর বা রাজস্ব আদায় করে কোম্পানির নিকট পৌঁছে দিত। তৃতীয় যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে ভাষাগত পরিবর্তন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্বে এই অঞ্চলে দাপ্তরিক ভাষা হিসেবে ফার্সির প্রচলন ছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে এই অঞ্চলে দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1837 সালে আনুষ্ঠানিকভাবে ইংরেজি ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার শুরু করে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এ অঞ্চলে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটে। তবে এখানে লক্ষণীয় হচ্ছে যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে মূলত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা অনেক বেশি ছিল, কারণ তারা সহজেই ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষাকে গ্রহণ করেছিল এবং ইংরেজি ভাষায় শিক্ষিত হওয়ার কারণে তারা সহজেই কোম্পানির অধীনে বিভিন্ন চাকরি বা ব্যবসা বাণিজ্য করা তাদের জন্য সহজ হয়ে গিয়েছিল। আর অন্যদিকে মুসলমানরা ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষাকে সহজে মেনে নেয়নি। তাদের ধর্মীয় গোঁড়ামি বা অসচেতনতার কারণে তারা ইংরেজি ভাষার শুরুর দিকে তারা ইংরেজি ভাষায় শিক্ষিত হতে চায়নি, যার ফলে তাদের মধ্যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা খুবই কম ছিল এবং তারা পিছিয়ে পড়ে। তারপরে যে বৈশিষ্ট্যটি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ভারতীয় উপমহাদেশের বিভিন্ন কুসংস্কার ও কুপ্রথা রহিতকরণ বা সংস্কার করা হয়ে থাকে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে হিন্দু সমাজে বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল। কোম্পানির শাসনামলের সময় হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন শুরু হয়। আরেকটি উদাহরণ আমরা বলতে পারি সেটি হচ্ছে সতীদাহ প্রথা রহিতকরণ। অর্থাৎ হিন্দু সমাজে যেটি প্রচলিত ছিল যে স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে দাহ করা হতো, এই প্রথাটিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় রহিত করা হয়। তারপর আমরা যে বৈশিষ্ট্য লক্ষ্য করি সেটি হচ্ছে হিন্দু মুসলমানদের অসম বিকাশ। অর্থাৎ পূর্বের বৈশিষ্ট্যগুলো যদি আমরা খেয়াল করি, যেমন জমিদার শ্রেণীর পরিবর্তন, এখানে হিন্দুদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং একই সাথে মুসলমান জমিদারদের সংখ্যা হ্রাস পেতে থাকে। আবার ভাষাগত কারণেও হিন্দুদের মধ্যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর দ্রুত বিকাশ ঘটে। অন্যদিকে মুসলমানদের মধ্যে ইংরেজির প্রতি অনীহার কারণে তাদের মধ্যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ কম ঘটে, যার ফলে হিন্দুরা খুব সহজেই কোম্পানির কাছাকাছি যেতে পেরেছিল এবং তাদের কাছাকাছি থাকার কারণে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে তারা সহজেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পেরেছিল। পক্ষান্তরে মুসলমানদের সাথে কোম্পানির একটি দূরত্ব তৈরি হয়েছিল, যার ফলে মুসলমানদের উন্নয়নের ক্ষেত্রে একটি নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। আর এর ফলেই মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়
হিন্দু এবং মুসলমানদের মধ্যে অসম বিকাশ সংগঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার এই পর্যায়ে আমরা বাংলার রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেমন সাম্প্রদায়িকতা, ভাগ করো ও শাসন করো নীতি, বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ। তো শুরুতে আমরা সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করব। সাম্প্রদায়িকতার ইংরেজি প্রতিশব্দ কমিউনালিজম। সাম্প্রদায়িকতা বলতে মূলত উগ্র ধর্মীয় মনোভাবকে বোঝায়, অর্থাৎ কোনো ব্যক্তি কর্তৃক নিজ ধর্মকে বা নিজের ধর্মীয় আদর্শ, অনুশাসন বা ধর্মীয় সমাজকে অন্য কোনো ধর্মের তুলনায় বড় মনে করা, প্রাধান্য দেওয়া বা অন্য কোনো ধর্মকে অবহেলা করা বা অন্য কোনো ধর্মকে নিচু মনে করাকেই মূলত সাম্প্রদায়িকতা বলা হয়ে থাকে। তবে ধর্মের পাশাপাশি অন্য কোনো সংস্কৃতি, জাতি এবং অঞ্চলের প্রতি কারো যদি কোনো বৈরী মনোভাব বা অসহিষ্ণুতা থাকে, তাহলে সেটাকেও সাম্প্রদায়িকতা বলা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে সাম্প্রদায়িকতা হচ্ছে এমন এক ধরনের উগ্র মনোভাব যেখানে ধর্ম, সংস্কৃতি, জাতি এবং অঞ্চলের প্রতি বৈরী মনোভাব বা অসহিষ্ণুতা পোষণ করা হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলের সময় হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতা বিরাজমান ছিল এবং যার ফলশ্রুতিতে হিন্দু এবং মুসলমানদের মধ্যে অসংখ্য দাঙ্গা হাঙ্গামা এবং রাজনৈতিক সহিংসতা এগুলো লক্ষণীয় ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন রাজনৈতিক ব্যবস্থার আরেকটি প্রধান বৈশিষ্ট্য ভাগ করো শাসন করো নীতি নিয়ে আলোচনা করব। ভাগ করো শাসন করো নীতি বলতে নীতি ইংরেজি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে তাদের শাসনকে স্থায়ী করার জন্য বা দীর্ঘস্থায়ী করার জন্য যে সকল কৌশল অবলম্বন করেছিল তার মধ্যে অন্যতম একটি প্রধান কৌশল হচ্ছে ভাগ করো এবং শাসন করো নীতি, অর্থাৎ ভাগ করে দিয়ে শাসন করা। আমরা যদি এটা সংজ্ঞাটাকে ব্যাখ্যা করি তাহলে এর সংজ্ঞাটা দাঁড়াচ্ছে যে কোনো বৃহৎ শক্তিকে ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া এবং এদেরকে পুনরায় একত্রিত হতে না দেওয়ার যে কূট কৌশল, সেটাকে মূলত ভাগ করো এবং শাসন করো নীতি বলা হয়ে থাকে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ব্রিটিশ শাসন আমলে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এই অঞ্চলের হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে তাদের সম্প্রীতিকে নষ্ট করার মধ্য দিয়ে, অর্থাৎ ভাগ করো ও শাসন করো, হিন্দু মুসলমানদেরকে আলাদা আলাদা করে দিয়ে তাদেরকে দুর্বল করে দিয়ে ব্রিটিশ সরকার এই অঞ্চলের মধ্যে তাদের শাসন স্থায়ী করার একটি চেষ্টা করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে তাদের যে সুসম্পর্ক ছিল এটিকে নষ্ট করা। যেমন এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 1905 সালের বঙ্গভঙ্গ, যেখানে অবিভক্ত বাংলাকে দুটি অংশে ভাগ করা হয়েছিল, একটি হিন্দুদের জন্য আরেকটি মুসলমানদের জন্য। এছাড়া আরেকটি উদাহরণ আমরা বলতে পারি যে উপমহাদেশের বিভক্তি 1947 সালে, অর্থাৎ এখানেও হিন্দু এবং মুসলমানদেরকে পৃথক করে, অর্থাৎ তাদেরকে ক্ষুদ্র অংশে ভাগ করে দিয়ে দুটি আলাদা ধর্মভিত্তিক রাষ্ট্রের সৃষ্টি করা হয়েছিল ভারত এবং পাকিস্তান নামে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে দেখব। তোমরা এখানে অনেকগুলো বিদ্রোহের নাম দেখতে পাচ্ছ, যেমন ফকির সন্ন্যাসী বিদ্রোহ, চাকমা বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, খিলাফত আন্দোলন, ভারত সার আন্দোলন। এগুলো এই বিদ্রোহগুলো ছাড়াও আরো অনেকগুলো বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকারের শাসন আমলে সংগঠিত হয়েছিল। তো আজকে আমরা মূলত সিপাহী বিদ্রোহ 1857 সালে যেটি সংগঠিত হয়েছিল এটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সিপাহী বিদ্রোহ মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনাবাহিনী ছিল বা সিপাহী ছিল তাদের মধ্যে সংগঠিত একটি বিদ্রোহ। এটি 1857 সালের 10ই মে সংগঠিত হয় এবং এই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা মহাবিদ্রোহ বলা হয়ে থাকে, কারণ এই বিদ্রোহর মধ্য দিয়েই এই অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং একই সাথে ভারতীয় জনগণের মধ্যে স্বাধীনতা চেতনার অথবা রাজনৈতিক চেতনার সূচনা হয়। সিপাহী বিদ্রোহে জমিদার, এই অঞ্চলের যারা জমিদার ছিলেন এবং যারা উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণী ছিলেন তারা স্বাভাবিকভাবেই কোম্পানির পক্ষে অবস্থান নেয়, আর অন্যদিকে যারা মধ্যবিত্ত শ্রেণী ছিল এবং কৃষক শ্রেণী বা শোষিত শ্রেণী যারা ছিল তারা স্বাভাবিকভাবেই সিপাহীদের পক্ষ অবলম্বন করে। প্রিয় শিক্ষার্থীরা, সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে যে বিষয়টির প্রত্যক্ষ ভূমিকা ছিল সেটি হচ্ছে এনফিল্ড রাইফেল, অর্থাৎ সিপাহীরা তৎকালীন সময়ে
এনফিল্ড রাইফেল নামে একটি রাইফেল ব্যবহার করত। এটিকে 303 রাইফেলও বলা হয়ে থাকে। তোমরা এখানে এনফিল্ড রাইফেলটির একটি ছবি দেখতে পাচ্ছ। এই রাইফেলটি ব্যবহার করার ক্ষেত্রে যেটি মূল বিষয় ছিল যে এই রাইফেলটি ব্যবহার করার জন্য কার্তুজের প্রয়োজন হতো, এবং এই কার্তুজটি তখন একটি গুজব ছড়িয়ে গিয়েছিল যে এই কার্তুজটি তৈরি করা হচ্ছে শূকর এবং গরুর চর্বি থেকে। এবং এই অভিযোগটি নিয়ে সিপাহীদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়, এবং এই অসন্তোষের অভিযোগ বা এই অসন্তোষের বিষয়ে কোম্পানির যারা প্রতিনিধি ছিল তাদের কাছে সিপাহীরা অভিযোগ করে। তোমরা এখানে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। মূলত মঙ্গল পাণ্ডের নেতৃত্বেই সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তিনি মূলত কোম্পানির কাছে অভিযোগ করেছিলেন যে তার কাছে অভিযোগ এসেছে যে কার্তুজের মধ্যে শূকর এবং গরুর চর্বি ব্যবহার করা হচ্ছে, যেটি হিন্দু এবং মুসলমান উভয় ধর্মের অনুসারীদের জন্যই ধর্ম অবমাননাকর এবং তাদের ধর্মীয়ভাবে এটি নিষিদ্ধ। অর্থাৎ মুসলমানদের জন্য শূকর নিষিদ্ধ, একইভাবে হিন্দুদের জন্য গরু হচ্ছে পবিত্র, এটি তার মুখে নেওয়া তাদের জন্য নিষিদ্ধ। কারণেই যেহেতু একটি গুজব ছড়িয়েছিল যে এনফিল্ড রাইফেলের মধ্যে যে কার্তুজ ব্যবহার করা হয় এখানে শূকর এবং গরুর চর্বি ব্যবহার করা হচ্ছে, এবং এই কারণেই মূলত সিপাহীদের মধ্যে একটি অসন্তোষ দেখা দিয়েছিল, যার কারণে মঙ্গল পাণ্ডের নেতৃত্বেই একটি বিদ্রোহ সংগঠিত হয়। এবং এই বিদ্রোহটি দীর্ঘ 1 বছরের অধিক সময় সংগঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা সিপাহী বিদ্রোহের কিছু ফলাফল দেখব। 1858 সালের 20শে জুন সিপাহী বিদ্রোহ দমন করা হয়েছিল, এবং এই দমন কঠোর হাতে দমন করা হয়েছিল। দমন করার ফলশ্রুতি হিসেবে সিপাহীদের মধ্যে যে নেতৃত্ব দিয়েছিল মঙ্গল পাণ্ডে, তাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরের ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। অর্থাৎ সিপাহী বিদ্রোহর পরবর্তী এক বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়, এবং তাদের সকল ব্যবসা বাণিজ্য ছেড়ে তারা এখান থেকে বিতাড়িত হয়। দ্বিতীয় যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি যে মুঘল সাম্রাজ্যের পতন। অর্থাৎ সিপাহী বিদ্রোহের মুঘল সাম্রাজ্যের যে শেষ সম্রাট ছিলেন তিনি সিপাহীদের পক্ষ অবলম্বন করেছিল, যার ফলে মুঘল সাম্রাজ্যেরও পতন ঘটে, এবং মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট তাকে মিয়ানমারে নির্বাসিত করা হয়। সিপাহী বিদ্রোহের যে ফলাফলটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সিপাহী বিদ্রোহের পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটলেও ব্রিটিশ সরকার সরাসরিভাবে এই অঞ্চলে শাসন শুরু করে। অর্থাৎ ব্রিটিশ সরকার এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই অঞ্চলে শাসন পরিচালনা করেছিল, কিন্তু সিপাহী বিদ্রোহের ফলে যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এই বিদ্রোহটি ছিল, তাদেরকে এই অঞ্চল থেকে ফেরত পাঠানো হয়, এবং একই সাথে ব্রিটিশ সরকার সরাসরি এই অঞ্চলে তাদের রাজত্ব কায়েম করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এ পর্যায়ে। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে এখানে। আশা করি তোমরা বাসায় অবস্থান করবে এবং একই সাথে এই প্রশ্নগুলো তোমরা শিখে নেবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।